আমি ফারহান পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই, অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সেই রাত্রে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। এখন ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগের থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না। উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষতচিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল। মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনোই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সেই রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে এরকম। মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টর ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বললো যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটার একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। এই এলাকায় কিছু কিছু রিক্সা, যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তোবা তাকে হেঁটেই যেতে হবে। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, উনি তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু
খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটাই এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন। কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে। কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালেই আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই। যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে, তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল সে। তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে, করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো। এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দিই। তো উনি একটু চিন্তা করলেন যে না, ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি, এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এভাবে দিব যে এই রিক্সাওয়ালাটা বসা ছিল, ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল। মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। তো উনি বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার, আমি ভাড়া লাগবে না আমার, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার। কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল। এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাটা চালিয়ে চলে গেল। আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যে এটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে। এবং ভাড়াটাই একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকেই সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকেন, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল। তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে। এরকম মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল। এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে, তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজ, যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে। ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটা, তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম ঠান্ডা হয়ে গেল যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি। এবং আসলে কে ছিল সে সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি বেশ মানে ভয় পাচ্ছিল। এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়। এবং হাসপাতালে যেয়ে যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিক্সাওয়ালার লাশ ছিল, এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়, এবং সে ওই লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে, সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বর্ণগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই
মানে ওই লাশটাকে। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবেন, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা। আমি সরাসরি চলে যাচ্ছি আজকের যে স্টোরি সেটাতে। খুব মনোযোগ দিয়ে আজকের স্টোরিটা আপনারা শুনবেন। খুব লম্বা এবং খুবই সুন্দর একটা স্টোরি। আমার কাছে মনে হয়েছে এই সময়কালের সবচেয়ে বেস্ট একটা স্টোরি। অনেক আগের কথা এই যে স্টোরির যে পটভূমি, অনেক বছর আগের। তখনও মানুষের হাতে হাতে মোবাইল ফোনের তেমন একটা ব্যবহার ছিল না। গ্রামের যে বড় লোক বা যারা অবস্থা সম্পন্ন মানুষজন, শুধুমাত্র তাদের হাতেই চাইনিজ ফোনের ব্যবহার ছিল। তো গ্রামেরই একজন ইউপি সদস্য, মেম্বার যাকে বলা হয়, রহমত মিয়া, তিনি ছিলেন এরকম একটা গ্রামেরই মেম্বার, এবং তার ছিল একজন সাথে সদস্য বা তার সহকর্মী বলা যায়, তাকে সবসময় সাপোর্ট করত। শুদ্ধ বাংলায় বলতে গেলে পিএস বা সহকারী। তার নাম ছিল ফরিদ মিয়া। তো ওই মেম্বারের কথা আমি আগেই বলে রাখি, সে মেম্বার ছিল খুবই ধূর্ত প্রকৃতির একজন লোক এবং খুবই উচ্ছৃঙ্খল এবং বদমেজাজি স্বভাবের একজন লোক। সে নামাজ কালাম পড়তই না, সাথে ভালো কোনো কাজের মধ্যে তাকে পাওয়া যেত না। বলতে গেলে সে উল্টো অবিচার, অন্যায় এগুলাই করে বেড়াত। সেই গ্রামেরই একজন মসজিদের ইমাম, নাম ছিল তার হিরণ। সেই হিরণ ইমাম সাহেব, হিরণ হুজুর, সবাই গ্রামে তাকে হিরণ হুজুর বলেই জানত। তিনি ছিলেন খুবই ভালো এবং তিনি সবসময় সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে যেতেন এবং সবাইকে নামাজের জন্য আহ্বান করতেন। একজন ইমাম হিসেবে বা একজন ভালো মানুষ হিসেবে যা যা করা দরকার তিনি সেগুলা করতেন। এমনই একদিনের কাহিনী। বিকালবেলা হিরণ হুজুর তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন আসরের নামাজ পড়ানোর জন্য। পথিমধ্যে ওই রহমত মেম্বারের সাথে তার দেখা, এবং সাথে ছিল তার সহকারী ফরিদ মিয়া। তো হিরণ হুজুর তিনি আগে থেকেই তাদেরকে চিনতেন। তিনি রহমত মেম্বারকে দাওয়াত দেন, বলেন, মেম্বার সাহেব চলেন নামাজ পড়ে আসি। তো মেম্বার তিনি হিরণ হুজুরকে বলে, হুজুর আমার অনেক কাজ আছে, আমি পরে যাব, এই বলে এক কথা ইগনোর করে। এবং তার হাতে একটা ফোন ছিল, চাইনিজ ফোন। সেই সময়কালের সেই চাইনিজ ফোনের মধ্যে উল্টো উচ্চস্বরে গান বাজিয়ে হিরণ হুজুরের সামনে থেকে বিদায় হন। তো হিরণ হুজুর একটা মুচকে হাসি দিয়ে আর কিছু বলেন না, তিনি মসজিদের দিকে চলে যান এবং মসজিদে গিয়ে উনি ওনার মতো নামাজ কালাম পড়ান। এইদিকে রহমত যে মেম্বার, তার বাসার মধ্যে একটা প্রবলেম চলতেছিল। সেটা হচ্ছে তার একটা বাচ্চা কিছুদিন আগে জন্ম নিয়েছিল এবং সেই বাচ্চা খুবই অদ্ভুত আচরণ করত, বিশেষ করে রাতের বেলা। রাতের বেলা অন্য অন্য বাচ্চারা যেভাবে ঘুমিয়ে যেত, রহমত মেম্বারের বাচ্চাটা সেভাবে ঘুমতো না। উল্টো এত বেশি কষ্ট হতো তার, মানে তাকে ঘুম পাড়ানোর জন্য সেই বাচ্চা নাকি দুই চোখের পাতা একদমই এক করত না। তাছাড়া সেই সাথে কান্না ছিল এবং খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন মেম্বার সাহেবের বাড়ির মধ্যে। তো ওনাকে মেম্বার সাহেবের স্ত্রী বারবার করে বলেছিলেন যে মসজিদের যে হুজুর আছে, হিরণ হুজুর, শুনেছি তিনি খুব কামিল লোক, ওনাকে নিয়ে আসেন, উনি একটু ঝাড়ফুঁক করে দিলে হয়তো আমাদের বাচ্চাটা ভালো হয়ে যেতে পারে। এইদিকে রহমত হুজুর তিনি কিন্তু রহমত মেম্বার তিনি কিন্তু হিরণ হুজুরকে একদমই দেখতে পারতেন না, কারণ হিরণ হুজুর ছিলেন রহমত মেম্বারের কমপ্লিটলি উল্টো একজন মানুষ, উল্টো একজন চরিত্র। রহমত মেম্বার তিনি করতেন সব আকাম কুকাম, আর হিরণ হুজুর তিনি ছিলেন খুব ভালো এবং তিনি যে সমস্ত
সালিশ বা বিচারের মধ্যে যেতেন, সেখানে রহমত মেম্বারকে কাউন্টার দিতেন ভালো বিচার করার জন্য। তো ওনাদের মধ্যে সেই থেকে একটা দ্বন্দ্ব আগে থেকেই ছিল। যখনই ওনার স্ত্রী হিরণ হুজুরের নাম বলেন, তখনই তিনি রাগ করেন এবং চিল্লিয়ে উঠে বলেন, কিসের হিরণ হুজুর, সে কি করবে? এই বলে ওনার স্ত্রীকে ধমক দেন এবং হিরণ হুজুরকে সামনে আসতে দেন না। কিন্তু এই যে বাচ্চার যে প্রবলেম, সেটা আস্তে আস্তে এক কথা দুই কথা, একজনের কান আরেকজনের কান, এভাবে করতে করতে পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায় যে মেম্বার সাহেবের বাচ্চাটা খুব অদ্ভুত আচরণ করে এবং বাসার মধ্যে খুব সমস্যা করতেছে। এভাবে কথাটা আস্তে 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 সবার কানে যেতে যেতে হিরণ হুজুরের কানেও চলে যায়। তো একদিন হিরণ হুজুর নিজেই মেম্বার সাহেবের সাথে দেখা হলে তিনি জিজ্ঞেস করেন বা প্রস্তাব দেন যে, মেম্বার সাহেব, আপনার বাচ্চা নাকি খুব অসুস্থ, এরকম এরকম আচরণ করে, আমি কি আপনার বাচ্চাটাকে একবার দেখতে পারি? হিরণ হুজুরের এই কথাতে মেম্বার সাহেব খুব রেগে যান এবং তিনি বলেন, আপনি আমার বাচ্চা থেকে কি করবেন? আপনি আপনার কাজ করেন। তো যাই হোক, হিরণ হুজুর বরাবরের মতো একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যান, কেটে পড়েন এবং এই বাচ্চাকে নিয়ে সেই রহমত মেম্বারের প্রবলেম চলতেই থাকে। এভাবে দিন যায়, মাস যায়, কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হয়নি, বরং আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। যেটা হচ্ছে, একদিন দুপুরবেলা বলা যায়, সে বাচ্চাকে উঠোনে বসিয়ে সে মেম্বার সাহেবের যে স্ত্রী ছিল, ভানু বেগম ছিল ওনার নাম, সেই ভানু বেগম একটু দূরেই কিছু হাতের কাজ করতেছিল। আর মেম্বার সাহেব তিনি করতেছিল কি, ওই কলপারে বা পুকুর ঘাটের দিকে শাওয়ার নিচ্ছিল। তো গোসল করতেছিল, এমন সময় বাইরের একজন, তাদের বাড়ির পাশের একজন লোক, তিনি মেম্বার সাহেবের উঠোনে আসেন এবং কি মনে করে সে বাচ্চা যখন দেখতে যান, তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে সেখান থেকে দৌড় দেন। তো ভানু বেগম, মেম্বার সাহেবের স্ত্রী, তিনি চলে আসেন বাচ্চার কোনো কিছু হলো কিনা দেখতে, কিন্তু তিনি অবাক হয়ে যান। এই 2-3 মাসের বাচ্চা, যেটাকে শুয়ে রাখা হয়েছিল উঠোনের মাঝখানে, সে বাচ্চা উঠে বসেছে এবং তার চোখ আগুনের গোলার মতো জল জল করে জ্বলতেছে। এরকম দৃশ্য দেখে হয়তো বানু বেগম মা ছিল বলে তিনি সহ্য করতে পেরেছিলেন, তিনি একদমই শক্ত হয়ে যান। এবং এদিকে আওয়াজ শুনতে শুনতে, সবার চিল্লাপাল্লা শুনতে শুনতে রহমত মেম্বার তিনিও চলে আসেন এবং তিনি এসে দেখেন এইরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থা দেখার পর তিনি ওখানেই দাঁড়ানো অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে যান। তো পরবর্তীতে বিভিন্ন দোয়া কালাম পড়ার পর বাচ্চার চোখটা স্বাভাবিক হয় এবং মেম্বার সাহেবেরও জ্ঞান ফিরে আসে। তো এইবার চারপাশের মানুষজন যখন জড়ো হয়, সবার কথা মতো হিরণ হুজুরকে ওনার বাসায় আসতে বলা হয় এবং হিরণ হুজুর প্রথমবারের মতো মেম্বার সাহেবের বাড়িতে আসেন। তো হিরণ হুজুর বাড়িতে আসার পর, বাচ্চাটাকে দেখার পর, তিনি একটা কমেন্টস করেন, যেটা শুনে পুরো গ্রামবাসী বা চারপাশের যে মানুষজন সেখানে জড়ো হয়েছিল সবাই খুব অবাক হন। হিরণ হুজুর বলেন, এই বাচ্চা তো মানুষের না, এই বাচ্চা তো জিনের বাচ্চা। বিশেষ করে সবার পাশাপাশি রহমত মেম্বার খুব অবাক হন এবং তিনি বলেন, এটা আমার বাচ্চা, আপনি কি বলতেছেন, এটা জিনের বাচ্চা কিভাবে হয়? তো এবার বলি বাচ্চাটার আসলে একটু কাহিনী। এই বাচ্চাটা কিন্তু ভানু বেগম, মানে রহমত মেম্বারের যে স্ত্রী, ওনার ছিল না। রহমত মেম্বারের দুটো স্ত্রী ছিল, এর মধ্যে ছোট যে বউটা ছিল সেটা ছিল ভানু বেগমেরই আপন ফুফাতো বোন। মানে বছর খানেক আগে বিয়ে হয়েছিল মেম্বার সাহেবের সাথে। যেহেতু মেম্বার সাহেব ভানু বেগমের সাথে 5-10 বছর ধরে, দীর্ঘ সময় ধরে সংসার করতেছেন, কিন্তু কোনো বাচ্চা হচ্ছিল না, সেই কারণে ভানু বেগম নিজের ফুফাতো বোনকে মেম্বার সাহেবের সাথে বিয়ে দেন। তো সেই ফুফাতো বোনের ঘরের বাচ্চা ছিল এই বাচ্চাটা, কিন্তু বাচ্চাটা হওয়ার সাথে সাথে
ভানু বেগমের ফুফাতো বোন বা ওই যে রহমত মেম্বারের যে ছোট বউ তিনি মারা যান এবং বাচ্চাটা লালন পালন করার দায়িত্ব মা হিসেবে ভানু বেগমের কাছে আসে। যাই হোক, হিরণ হুজুরকে সবাই ধরে এবং সবাই জিজ্ঞেস করে, এই বাচ্চা তো মেম্বার সাহেবের, হুজুর আপনি কি বলতেছেন, এটা কিভাবে জিনের বাচ্চা হয়? তো হুজুর তখন একটা কথাই বলে যে আপনার যে ছোট বউ ছিল সেই কিন্তু এই বাচ্চাটাকে ধ্বংস করেছে বা এভাবে একটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। এই বাচ্চা যে জিনের আওতায় চলে গিয়েছে বা জিনের বাচ্চা বললাম, সেটার জন্য আপনার মৃত স্ত্রী দায়ী। এই কথা বলার পর রহমত মেম্বার নিজের মান সম্মান বাঁচাতে সবার সামনে খুব রেগে উঠেন এবং রেগে উঠে হিরণ হুজুরকে খুব দুর্ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। সেই সাথে তিনি এটাও বলেন যে আমি দেখে নিব আমার মৃত বউয়ের নামে বদনাম দেয়া হুজুর কিভাবে গ্রামের মধ্যে থাকে। তো উনি যেহেতু গ্রামের মধ্যে মেম্বার এবং ওনার যেহেতু ভালোই দাপট ছিল, উনি করেন কি, গ্রামের আরো কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসেন এবং তাদেরকে হাত করে এই হিরণ হুজুরকে গ্রামের যে মসজিদ ছিল সেই মসজিদ থেকে বের করে দেন। এরকম একটা শুক্রবারে জুমার নামাজ পড়ানোর পর হিরণ হুজুর তিনি গ্রাম থেকে চলে যান এবং গ্রামের কিছু মানুষ দেখেছিল সেদিন হিরণ হুজুর খুব হাসতে হাসতে বিদায় নিচ্ছিল। গ্রাম থেকে সোজা তিনি বের হয়ে হাঁটতে থাকেন, একবারও নাকি তিনি গ্রামের দিকে ফিরে তাকাননি। যাক, হিরণ হুজুর চলে গেল অনেক অপমান সহ্য করে। এদিকে ইমাম সাহেবের যে বাচ্চা, সে বাচ্চা দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হচ্ছিল না, বরং তার যে শারীরিক গঠন, তার যে শারীরিক উন্নতি হওয়ার কথা ছিল বয়সের সাথে সাথে, সেটাও হচ্ছিল না। প্রবলেম যে আগে চলতেছিল সেগুলা ক্রমাগত চলতে থাকে এবং সেগুলা বলতে গেলে আরো বেশি বেড়ে যায় এবং তারাও একটা সময় এই সমস্ত সমস্যার সাথে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় যেটা, সেটা ছিল বাচ্চাটা খুব বেশি বড় হচ্ছিল না। তার সমবয়সী অন্য গ্রামের বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়, মানে যেভাবে ন্যাচারালি হওয়ার কথা সেভাবে বড় হয়ে যায়। কিন্তু মেম্বার সাহেবের যে বাচ্চা, সে বাচ্চার নাম ছিল রেন্টু। রেন্টু কিন্তু বড় হয়নি এবং রেন্টুর আচার ব্যবহার, রেন্টুর চাল চলন, দৃষ্টিভঙ্গি সবকিছু অন্য গ্রামের বাচ্চাদের চেয়ে ভিন্ন ছিল এবং বলতে গেলে রাত হলেই সে বাচ্চার সবকিছু ভিন্ন হয়ে যেত এবং ভয়ানক রূপ নিত। তো গ্রামের যে মানুষজন, ইভেন মেম্বার সাহেবের যে বাড়ির যে আশেপাশের যে প্রতিবেশী, তারাও কিন্তু ভুল করে মেম্বারের বাড়িতে বিকালবেলা বা সন্ধ্যার দিকে আর আসতো না, কারণ এই যে জিনের বাচ্চা বা মেম্বার সাহেবের যে বাচ্চা, সেই বাচ্চাটাকে খুব ভয়ানকভাবে হয়তো তাদের সামনে পড়ে যেতে পারে এবং সেটা দেখে যে ভয় পাওয়ার একটা ভয় ছিল, সে কারণে আশেপাশের লোকজনও মেম্বার সাহেবের বাড়ি সন্ধ্যার দিকে পরিত্যাগ করতো বা অ্যাভয়েড করত। তো এভাবে প্রায় 2-3 বছর চলে যায়, কোনো কিছুরই কুল কিনারা হয় না। গ্রামের যে মসজিদ, সেই মসজিদে অন্য একটা হুজুর আসেন, সে হুজুরটাও খুব ভালো ছিল এবং এরই মাঝখানে একদিন মেম্বার সাহেব সেই হুজুরকে ওনার বাসায় আনেন এবং এনে সেই হুজুরকে যখন ওনার বাচ্চাটা দেখতে বলেন, হুজুর বাচ্চাটা দেখে বলে আসলে এই বাচ্চার মধ্যে সমস্যা আছে এবং এই বাচ্চা জিন দ্বারা প্রোটেক্টেড, মানে জিনের আওতাধীন একটা বাচ্চা, এবং এই বাচ্চাকে কিন্তু এই বাচ্চার চিকিৎসা করা বা এই বাচ্চার জন্য কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না, কারণ এই বাচ্চার চারপাশে যে জিনগুলা আছে তারা অনেক বেশি শক্তিশালী, যাদেরকে বশ করা বা যাদেরকে মানা করা আমার পক্ষে সম্ভব না। এইবার রহমত মেম্বারের বিষয়টা মাথার মধ্যে ভালো করে ঢুকে তিনি চিন্তা করেন, আজ থেকে প্রায় 3-4 বছর আগে হিরণ হুজুর তিনি বলেছিলেন এই বাচ্চা তো জিনের বাচ্চা, এবং আজকের যে হুজুর মসজিদের,
তিনিও কিন্তু সেম কথা ওই রকমই বলতেছেন। কিন্তু এইবারের যে হুজুর, ওনার সাথে কিন্তু হিরণ হুজুরের মতো মেম্বার সাহেবের তেমন কোনো দ্বন্দ্ব ছিল না, সেহেতু তিনি চিন্তা করেন এই হুজুর তো মানে মিথ্যা বলার মানে কোনো কারণ থাকে না। যাই হোক, মেম্বার সাহেব কি করবেন বুঝতে পারেন না। তো তিনি ওনার যে বড় বউ ছিল ভানু বেগম, ওনাকে একদিন ডাকেন এবং ডেকে নিয়ে সেই মসজিদের যে ইমাম, উনি সহ একটা ঘরের মধ্যে বসেন এবং জিজ্ঞেস করেন যে, ভানু বেগম, তুমি কি তোমার ফুফাতো বোন বা আমার যে ছোট বউ ওর সম্পর্কে কোনো কিছু জানতা কিনা? তো তখন ভানু বেগম কথাগুলা স্বীকার করে এবং বলে, আমার ফুফাতো বোন সে প্রায় সময় রাতের বেলা বের হয়ে যেত, বের হয়ে ওই যে বাড়ির পাশ থেকে দূরে দেখা যাচ্ছে তাল গাছ, সেই তাল গাছের নিচে গিয়ে কার সাথে জানি দেখা করত। তা আমি কথাটা লুকিয়ে গিয়েছিলাম যাতে পরিবারে কোনো অশান্তি না হয়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে, বোন তুই কই যাস এই রাতের বেলা? তা আমার ফুফাতো বোন তখন আমাকে বলেছিল যে নিকুশ নামের একজনের সাথে তার দেখা হয়। তো ভানু বেগম জিজ্ঞেস করেছিল, এই নিকুশ কে? তো তখন তার সে ফুফাতো বোন, মেম্বার সাহেবের ছোট স্ত্রী বলা যায়, তিনি বলেন, বুবু তুই চিনবি না। এই কথা বলার পর ভানু বেগম আসলে আর কথা বাড়ায়নি, যেহেতু পরিবারের মধ্যে অশান্তি হতে পারে এবং রিসেন্টলি বিয়ে হয়েছে মেম্বার সাহেবের সাথে। তিনি বিষয়টা ধামা চাপা দিয়ে যান এবং এটা নিয়ে আর কিন্তু কোনো বাড়াবাড়ি করেন না। তো হুজুর বলেন, এই যে নিকুশ বলতেছেন বা আপনার ফুফাতো বোন বেঁচে থাকার সময় যার সাথে দেখা করত, এটা কিন্তু ভালো কোনো কিছু ছিল না এবং এইটার কারণেই মেম্বার সাহেবের বাচ্চা কিন্তু আজকে এরকম অভিশপ্ত বা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মেম্বার সাহেব পুরো বিষয়টা বুঝতে পারেন এবং তিনি তার যে ভুল হয়েছিল, হিরণ হুজুরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়া, হিরণ হুজুরকে অপমান করা, সেটা তিনি বুঝতে পারেন এবং তিনি মনে প্রাণে সব দিক দিয়ে চেষ্টা করে সেই হিরণ হুজুরকে খুঁজতে থাকেন। এভাবে চারপাশ গ্রামের মধ্যে আরো চারপাশে তিনি খোঁজ লাগান, কিন্তু হিরণ হুজুরকে আসলে আর পাওয়া যায়নি। কোথায় তিনি আছেন বা কোথায় তিনি অবস্থান করতেছেন, সেই হুজুরেরও আর কোনো হদিস পাওয়া যায়নি। এভাবে আরো একটা বছর চলে যায়। ইমাম সাহেবের বাড়ির মধ্যে সমস্যার অন্ত থাকে না। এই যে রেন্টু, ওনার বাচ্চা দিন দিন যতটুকু বড় হচ্ছিল, সমস্যা আরো বেশি বেড়ে যাচ্ছিল, কারণ তার কাজকর্ম, তার অ্যাটিটিউড, তার চাহনি সবকিছু আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠতেছিল, যেটা বাড়ির লোকজন ছাড়া আসলে চারপাশের মানুষজনের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছিল না। তো ইমাম সাহেব বললাম, মেম্বার সাহেবের অবস্থা খুবই করুণ হয়ে যায়। তিনি কি করবেন, এটা কি সমাধান করবেন তিনি বুঝতে পারেন না। এরই মধ্যে দিয়ে হঠাৎ করে তিনি শুনতে পান হিরণ হুজুর নাকি গ্রামে ফিরে এসেছে। তিনি খুব খুশি হন, তিনি এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং ছুটতে থাকেন। গ্রামের লোকজন নাকি মসজিদের সামনেই হিরণ হুজুরকে দেখতে পেয়েছে এবং সেখানে নাকি তারা সবাই হিরণ হুজুরের সাথে মত বিনিময় করতেছে। তো মেম্বার সাহেব তিনি সেখানে চলে যান এবং হিরণ হুজুরকে বলে, হুজুর কোনো কথা নাই, চলেন আপনি আমার বাড়িতে। এই বলে হিরণ হুজুরকে নিয়ে আসেন মেম্বার সাহেবের বাড়িতে এবং উঠোনবর্তী গ্রামের মানুষজন সেখানে জড়ো হয়েছিল। তো সবার সামনে মেম্বার সাহেব হিরণ হুজুরের কাছে মাপ চেয়ে নেন শুরুতেই এবং বলেন, সেদিন আমি আপনাকে অপমান করেছিলাম, আমার ভুল ছিল, আমি আজকে আপনার কাছে সেটার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনি আমার বাচ্চাটাকে একটু দেখেন কোনো কিছু করা যায় কিনা। তো হিরণ হুজুর সবাইকে অবাক করে দিয়ে বলেন, আমি আপনাদের গ্রামে আসলাম দুটো কারণে, একটা হচ্ছে আপনাদের সাথে দেখা করার জন্য এবং আরেকটা কারণ হচ্ছে মেম্বার সাহেবের যে বাচ্চাটা তাকে দেখার জন্য। এই কথা শোনার পর
সবাই খুব অবাক হয় এবং মেম্বার সাহেব তিনি অবাক হলেও তিনি খুব খুশি হন। তিনি সবার সামনে বলেন, হুজুর আপনি আমার ছেলেটাকে দেখেন, আপনি যদি আমার ছেলেটাকে ভালো করে দিতে পারেন, আমি সবার সামনে ওয়াদা করতেছি আমি মেম্বারি যে চেয়ারটা সেটা আমি আপনাকে দিয়ে দিব। হিরণ হুজুর তিনি মুচকি হেসে বলেন, মেম্বার সাহেব আমি আপনার চেয়ার নিতে পারবো না বা আপনার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি এসেছি একটা দিনের জন্য, আমাকে চলে যেতে হবে, কারণ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। তো যাই হোক, মেম্বার সাহেবের ছেলেকে সেখানে আনা হয় উঠোনবর্তী মানুষের সামনে, এবং হিরণ হুজুর তিনি সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করে যে বাবা তুই কেমন আছিস। এইভাবে ডাকার পর সবাই খুব অবাক হয়ে দেখে মেম্বার সাহেবের যে বাচ্চাটা রেন্টু, সে খুব হাসি মুখে হিরণ হুজুরের সাথে কথা বলে, এবং যেটা অস্বাভাবিক ছিল কারণ সেই বাচ্চা কারোর সাথে কিন্তু মিশতো না, এবং কারো যদি দিকে তাকাতো সেটাও কিন্তু খুব ভয়ানক একটা দৃষ্টিতে তাকাতো। তো হিরণ হুজুরের সাথে সেটার বিপরীত হলো। সবাই আরো বেশি উৎসুক এবং আগ্রহ নিয়ে বিষয়টা দেখতে থাকে। তো হিরণ হুজুর বলে, রেন্টু আমি তোমাকে ছোটকালে দেখেছিলাম, এখন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব, তুমি আমার সাথে সত্য কথা বলবা, তাহলে কিন্তু আমি তোমাকে কিছু মিষ্টি খাওয়াবো। তো এই রেন্টুর একটা পছন্দের খাবার ছিল মিষ্টি, এবং সেটার কথা বলার পর রেন্টু খুব খুশি হয় এবং সে বলে আচ্ছা ঠিক আছে, এটা বলে সে মাথা নাড়ে এবং ইমাম সাহেব একটা দোয়া পড়ে রেন্টুর মাথার উপর হাত রেখে জিজ্ঞেস করে, কেন পোলাটার লগে আইসস? গ্রামের বাসায় এভাবে জিজ্ঞেস করে, এবং রেন্টুর গলা দিয়ে সবাই উঠোনবর্তী মানুষ দেখে খুব মোটা একটা কণ্ঠে জিজ্ঞেস করে, মানে বলে যে রেন্টুর মা আমারে এই পোলাটারে দিয়ে গেছে, আমি এখন ওর সাথে থাকি, ওর দেখাশোনা করি, আমি আমার নিজের পোলার মতোই ওরে ভালোবাসি। এরকম একটা মোটা মানুষের, বয়স্ক মানুষের কণ্ঠে কথাগুলা ভেসে আসে রেন্টুর গলা থেকে। সবাই খুব অবাক হয়ে যায় এবং সবাই দেখতে থাকে খুব উত্তেজনার সাথে। তখন হিরণ হুজুর বলে, আপনারা কেউ ভয় ভাবেন না, কেউ এখান থেকে যাবেন না, কারো কোনো ক্ষতি হবে না। তো তখন হিরণ হুজুর জিজ্ঞেস করে রেন্টুকে, ঠিক আছে তুই নিজের পোলার মতো মনে করে এর শরীরে থাকতেছস, কিন্তু তুই কি বুঝতেছস তোর কারণে এর যে শরীরের শক্তি, জীবনী শক্তি, সেটা শেষ হয়ে যাচ্ছে। বাচ্চাটা তো বড় হতে পারতেছে না, বাচ্চাটা তো বেশি দিন বাঁচতে পারবে না, তো তোর কি উচিত এর শরীরে থাকা? তো রেন্টু তখন ইমাম হুজুরের দিকে রাগী দৃষ্টিতে তাকায় এবং বলে, তুই যত কিছুই বল না কেন, আমি এরে ছাড়ি যাবো না। বেশি কথা বললে তোর যে রূপ, আসল রূপ, সেটা কিন্তু আমি সবার সামনে ফাঁস করে দিব। তো এইবার হিরণ হুজুর একটু ভেবাচেকে খেয়ে যান। তবে লোকজন, যে গ্রামের লোকজন ছিল, তারা আসলে বুঝতে পারেন না আসল রূপ বের করে দিবে মানে কি বোঝাচ্ছে। তো হিরণ হুজুর তিনি বলে, আচ্ছা তাহলে তুই যাবি না? না। তখন রেন্টু বলে খুব মোটা গলায়, না আমি যাব না, দেখি তুই আমার কি করতে পারিস। এই কথা বলার পর হিরণ হুজুর কিছু দোয়া কালাম পড়তে থাকে সবার সামনে, এবং একটা সময় সবাইকে বলে, আমাকে একটা বোতল এনে দিন। এই বলে যখন সবাই একটা বোতল এনে দেয়, তখন সে হিরণ হুজুর রেন্টুর কোমরটা ধরে তাকে একটা জাকি দেন। জাকি দেওয়ার সাথে সাথে রেন্টু প্রস্রাব করা শুরু করে, এবং হিরণ হুজুর তার প্রস্রাবগুলা সেই বোতলের মধ্যে ঢুকিয়ে ফেলে। তো ঢুকানোর পর তিনি দ্রুত প্রস্রাব সহ সেই বোতলটা বন্দি করে ফেলেন, লক করে দেন, এবং সবাইকে বলেন আর কোনো ভয়ের কিছু নাই, আমি যে বদমাইশটা ছিল এই রেন্টুর মধ্যে তাকে বন্দি করে ফেলেছি, এবং মেম্বার সাহেবের বাচ্চা আজকে থেকে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো সবাই খুব খুশি হয়, এবং উপস্থিত যারা ছিল তারা দেখে ওই যে রেন্টু তার স্বভাব চরিত্রের মধ্যে সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন চলে আসে, এবং সে অন্য অন্য বাচ্চাদের মতো
এত মানুষজন দেখে ভয় পেয়ে যায়। স্বাভাবিকভাবে একটা বাচ্চা যদি অনেক মানুষ দেখে, অনেক মানুষজন ভিড়ের মধ্যে থাকে, যেরকম কান্নাকাটি করে মায়ের কাছে যেতে যায়, ওই রকম একটা আচরণ করা শুরু করে। স্বাভাবিক একটা বাচ্চার আচরণ যখন করা শুরু করে, ভানু বেগম তিনি এসে তাড়াতাড়ি রেন্টুকে কুলে নিয়ে নেন এবং ইমাম সাহেবও সেখান থেকে উঠে পড়েন। তিনি সবাইকে বলেন, আমার এখন যেতে হবে, আপনারা থাকেন। তো সবাই মূলত মেম্বার সাহেবের বাচ্চাটার এই রকম আমূল পরিবর্তনে ওই বিষয়টার দিকে ঝুঁকে পড়েন এবং সবাই বাচ্চাটাকে দেখতে থাকেন। এরই মাঝখানে হিরণ হুজুর তিনি মেম্বার সাহেবের বাড়ির উঠোন থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটা দেন। তো সবাই ব্যস্ত থাকলেও মেম্বার সাহেবের যে একজন সহকারী বা সহকর্মী ছিল ফরিদ, তিনি করেন কি, হিরণ হুজুরের পেছন পেছন হাঁটা দেন এবং হাঁটতে 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 একটা সময় প্রায় যখন গ্রামের বাইরের সীমানায় চলে আসেন, তখন হিরণ হুজুর পেছন ফিরে ফরিদকে বলে, ভাই ফরিদ, তুমি কই যাচ্ছ, আমার পেছন পেছন কেন? তো ফরিদ তখন হিরণ হুজুরকে বলে যে, না হুজুর, আমি এমনি আপনার পেছন পেছন আসলাম, জানি না কি এর লাগে আমি আপনার পেছন পেছন চলে আইছি। আচ্ছা তাক, আপনি চলে যান, আমি জায়গা তাইলে। এইভাবে বলে হিরণ হুজুরকে বিদায় দেন এবং বাকি অংশটা গ্রামবাসী এবং ইমাম যে মেম্বার সাহেব তিনি ফরিদের মুখ থেকে শুনেন। তো তখন সবাই জিজ্ঞেস করে, তারপর কি হলো ফরিদ ভাই, হিরণ হুজুর কোন দিকে গেলেন? এই কথাটা বলার পর ফরিদ ভাই সে মেম্বারের সহকারী তিনি সবাইকে অবাক করে বলেন, আসলে এরপর যেটা ঘটেছিল বা আমার সামনে হয়েছিল সেটার কোনো ব্যাখ্যা, সেটার কোনো আইডিয়া আমার কাছে নাই। আমি সেদিন দেখেছিলাম হিরণ হুজুর কয়েক কদম আগানোর পর হঠাৎ করে সম্পূর্ণ মানুষের রূপ থেকে একটা পাখির রূপ নেয় এবং আমার সামনে দিয়ে উড়তে উড়তে দূরে মিলিয়ে যায়। সেদিন সেই হিরণ হুজুরের পাখি হয়ে উড়ে যাওয়ার দৃশ্যটা শুধুমাত্র ফরিদ দেখেছিল এবং খুবই অবাক হয়ে সেখানে ফরিদ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এবং একটা সময় সে যখন চলে আসে বাড়িতে, সেদিন রাতেই ফরিদ স্বপ্নে দেখে হিরণ হুজুর তাকে হাসতে হাসতে বলেছিল যে, ফরিদ, তুমি যে আমাকে দেখেছিলে এভাবে, ঠিক আছে, সেটা তুমি গ্রামবাসীকে বলতে পারো এবং সেই সাথে তুমি একটা কথা বলবা, আমি কিন্তু মানুষ ছিলাম না, আমি একটা জিন ছিলাম। আমি তোমাদের গ্রামে এসেছিলাম মূলত মেম্বার সাহেবের বাচ্চাটাকে ভালো করে দেওয়ার জন্য। আমার সে কাজটা শেষ হয়ে যাওয়াতে, সেটা আমি অনেক আগেই চেষ্টা করেছিলাম, যেহেতু মেম্বার সাহেব আমাকে সেটার পারমিশন দেয়নি এবং আমাকে অ্যালাউ করেনি, সেজন্য আমি ওনার বাচ্চাটার চিকিৎসা করতে পারিনি। এত বছর পরে এসে সেটা আমি করে দিয়ে গেলাম। তো যাই হোক, আমার কাজটা আমি শেষ করেছি। তুমি চাইলে তোমার গ্রামবাসীকে বলতে পারো বা কথাটা তুমি চাইলে গোপন রাখতে পারো। তো ফরিদ কথাটা কিন্তু গোপন রাখতে পারেনি, সবাইকে বলেছিল এবং সবার সাথে শেয়ার করেছিল সেই জিন হুজুর বা ইমাম হিরণ হুজুরের কথা। তো সেই গ্রামের মধ্যে, আমি গ্রামের নাম ঠিকানা কোনো কিছু উল্লেখ করতেছি না, এখনো নাকি সবাই সে কাহিনীটি সবার মুখে মুখে প্রচলিত। সবাই নাকি জানে সেই ইমাম জিন হিরণের কথা সবার কাছে কম বেশি একটা মিথের মতো প্রচলিত। কেমন লাগলো আপনাদের এই কাহিনীটি, সেটা আপনারা জানাবেন। ও একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু একটা কাহিনী আমি মিস করে গিয়েছি। ওই যে ইমাম সাহেবের ছোট বউ ভানু বেগমের আপন ফুফাতো বোন, সে কিন্তু চেষ্টা করেছিল ওই যে নিকুশ জিনটা তাকে দিয়ে ভানু বেগমকে ভান মেরে বা কালো জাদু করে মেরে ফেলার, যাতে সেই পুরো সংসারের অধিপতি হয়। বা মেম্বার সাহেব ভানু বেগমকে প্রথম স্ত্রী হিসেবে যে ভালোবাসত, সেটা কিন্তু তার আফন ফুফাতো বোন হলেও
তার ছোট বউ কিন্তু মেনে নিতে পারতেছিল না। সেজন্য সে জিন বা সে অপশক্তির সাহায্য নেয় এবং চেষ্টা করেছিল সে ভানু বেগমকে মেরে ফেলতে, কিন্তু মারতে পারেনি। উল্টো বাচ্চা হওয়ার সময় সে যেহেতু মরে যায়, ওই জিনটাই ভানু বেগমকে না মেরে উল্টা সেই বাচ্চাটার ভেতরে ঢুকে পড়ে। তো এর পিছনে যে একটা কালো জাদুর একটা ভান মারার একটা বিষয় রিলেটেড ছিল, সেটা আমি মিস করে গিয়েছিলাম। এখন আমার মনে পড়লো, সেটা আমি আপনাদেরকে উল্লেখ করে দিই। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি। অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো, এখন কোথাও থাকে আমি জানি না। সো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল কোনো একটা কাজে। মানে তখন ওনার যে থাকতে জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন এবং ফিরতে ফিরতে দেখা যাচ্ছে সন্ধ্যার পরও হয়ে গেছে। এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না, মানে এই ওয়ারিকল মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল, সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যে সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। তো যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরোনো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে ও মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নাই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওইটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আরেকটা জিনিস হচ্ছে, ওই মোটেলের যে ইসাকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে, তুমি যে মোটেলে থাকবা রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবা না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টারবেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8টা 9টার পরে হোটেলে আর করবা না। আর তুমি বেরোবেই বা কেন? ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা সিঁড়ির মানে করিডোর, ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডির দাদা ওখানেই উঠেন এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশেই রুম আছে, এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ ট্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিংয়েও কোনো কলাপস করে নেই, ভালোই করতেছে। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি ঠান্ডা লাগতেছে ওনার, উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান। তো এর মধ্যে উনি শুনেন রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস? কোনো উত্তর নাই, এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। তো এই সময় আবার নকটা পড়ে দরজায়। তো হু ইজ দিস? ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে এরকম, মানে ফিস ফিস করে বলছে ম্যারি। কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। হি ওয়াজ কাইন্ড অফ স্কিয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভাবে বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। দরজাটা যখন খুলে ফেলেন, উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস ওনার রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা, এবং দেখতেছে যে করিডোরের সামনে
ওই যে দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু আগে? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তো কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি আচ্ছা। ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি, মানে তুমি হোটেলের জানাইছো ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগায় দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে একটু স্তব্ধ হয়ে যায়। কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে, এবং বেশ উনি চিন্তায় পড়ে। চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এবারও কোনো উত্তর নাই, মানে সেম থিং, দরজার মধ্যে ঠক করে নক হচ্ছে, কোনো উত্তর নাই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলতেছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠে বলছে যে তুমি কে? আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন? তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও, মানে তাহলে তোমার কি প্রবলেম, অথবা ইউ ক্যান টেল মি যে প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায় ওখানে ওই যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো, এটা চাপ দেয়। তো চাপ দিতে যে ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজায় নাই। উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস। উনি আবার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নাই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা, সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায় যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, মানে লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপ। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘাটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। আচ্ছা। এসে উনি রুমের দরজার মধ্যে ঢুকে লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে, মানে এটা মানে ভেরি, মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে। এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, আচ্ছা। ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায়, নিচে যায় ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো? এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে। সেখানে তোমরা কি, এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, ওকে হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, ইটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যেই নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আসে, ও চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডকায় বলে তুমি একটু বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুম। সে আসছে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো ওই রুমের, সামনের রুমের। সো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে যে ওই রুমটা খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে, রুমটা পুরা অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও? বলে নাও। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম কিছু একটা দেখে। ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসার থেকে পলায় আসছিল, এবং সে এখানে থাকে, এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা। হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায়, এবং অনেকেই এখানে এটা দেখে, এবং এই জন্যই তোমাকে বলা হয়েছে রাত্রেবেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নেই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিকভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে আর থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো না। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে,
এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস, এবং সে ভয় দেখায় মানুষকে। আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই আর ভাই। ওদের বাসা হচ্ছে উত্তরায়, আমি উত্তরার কথাটা বললাম, উত্তরা একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8 তলা 9 তলায় সেই বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে, এরকম কিছু উনি কখনো কল্পনা করেন, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই, বা ভূত এফএমে আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে। তো প্রথম দিন থেকেই শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে এসে। এবং হ্যাঁ, না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো প্রথম দিন, একদম প্রথম দিন সাধারণভাবে ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, বা এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবে আর কি। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলো দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11টা থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে বলে যায়, তুই ঘুমাচ্ছিস না কেন? তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন? তোর ইউনিভার্সিটি নাই? তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যেও, ভিতরটা লক করে যেও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার ওরা বন্ধ করে শোনো যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে এসে বলে, আম্মা তুমি ঘুমাই যাও তো, আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, যে নক করছে কি জানি। তখন সে বলল, আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না। খালি হলে হয়তো ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো, কিন্তু বাসা তো পুরা আসবাবপত্র আছে, তো তার তো মানে রিকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভালো লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে লাইফ লিড করে, সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে, সে ছুটাতে পারছে না। কে চেপে ধরছে মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে, আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না, আর বোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেটে। আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল, অনেকগুলো মানুষ বের হয়ে গেল, জানালা টালা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নেই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো, তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে, যেরকম ছোপ ছোপ দাগ, সে কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুক কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা।
সে তার মাকে, তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারে নাই। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো, এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি, রক্তের ছোপ 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 দাগ। তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা। তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাত্রেবেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানোর, ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো। তার খাটের পাশেই জানালা, সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয়ে দেখে মেয়েটা যে ফ্লোরে যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাইকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলা ঘটে যাওয়ার পর থেকে তার আর একার মানে ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলিফ ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা। আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এতই ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি, সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতেই তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরাটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে? এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল সে তার দিকে তাকালো, আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তা হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বলে যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না ফালাক আর নাস পরে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া।
সেই নন্দীপাড়াতে একজন লোক লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘুরালো, কিছুক্ষণ ঘোরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর। আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে। সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারও ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিল মসজিদে। সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো। মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না। তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নিব, এটা ভাড়া দিয়ে দিব। কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাসেল ভাই প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে। সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারোর কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, মেয়ে আফরিনাপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি। আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ডগুলার ঘন্টার, এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন। ওকে, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথা থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন। কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন, আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশি। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয় নাই। পরে জানতে পারে কিছুক্ষণ পরে, তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, তারা সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে।
তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নো ওয়ে রাসেল ভাই এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে, আপনি এক কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারি না, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেই জন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা আছে, সেটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতরগুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোক তাকে বলে যে, আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওটা ফেলাই যাবে না। না, ওইটা আচ্ছা। যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য যেটা করছে কে, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের টাকতেই চায় না, এরকম কিছু একটা, কেউ একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনার। কফিনটা তখন সরিয়ে পাশার ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমনভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, যে কান্না করছে, কান্না করা অবস্থায় যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকাতে শিফট করে কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে, তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে। তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পারলাম না, একদম বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর থেকে জানি হাত বুলিয়ে চলে গেল। তাই মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে, আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই। যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। তবে আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা 100% সত্য একটি ঘটনা। আর এই ঘটনার মধ্যে যে বিষয়টা ছিল, একটা রোগী হাসপাতালে ছিল এবং রোগীটি গরিব হওয়ার কারণে তাকে আইসিইউতে ছিল, তাকে কেয়ার তেমন নেয়নি ডক্টর এবং এমবিবিএস ডক্টর। তার হাজবেন্ড বা তার পরিবার অনেক চেষ্টা করেছে, তারপর যে ভালো একটা প্রপার চিকিৎসা দিবে এটা দেননি একটা সরকারি হাসপাতালে। আমি হাসপাতালের নামটি বললাম না, তবে এই ঘটনাটার পর ওই পুরো ডক্টরের মানে একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে, আর আমি সেই ঘটনাটা আজকে শেয়ার করব। রাসেল ভাই ধন্যবাদ। আমি রাকিব আল হাসান, আমি রাজশাহী থেকে বলছি। সরাসরি আমার ঘটনায় চলে যাই। রাজশাহীর এক
প্রত্যন্ত গ্রামের গরিব কিশোর ছিলেন, সেই মানে কৃষক ছিলেন আব্দুল করিমের একমাত্র ছেলে রাশেদ। তো হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। 3 দিন ধরে ছেলেটি কাঁপতে থাকে। মানে রাসেল ভাই বলবো কি যে এত কাঁপুনি জ্বর আসলে হয়, এটা আপনি আসলে যদি না দেখেন তাহলে কোনো বুঝতে পারতেন না। এখন পরিবারের কাছে টাকা ছিল না, তবুও ধার দেনা করে তারা শহরের একটি বড় হাসপাতালে নিয়ে যায়। সেদিন হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন ডাক্তার মাহির রহমান। তো তিনি ছিলেন অত্যন্ত দক্ষ কিন্তু অহংকারী ছিলেন। ধনী রোগীদের প্রতি তার বিশেষ যত্ন থাকলেও গরিবদের তিনি তেমন গুরুত্ব দিতেন না। কেন দিতেন না? কারণ ধনী যেটা থাকে ওটা একটু এক্সট্রা দেয়, মানে এটা দেয় ওটা দেয়, একটু এক্সট্রা মাইনে দেয়। তার গরিবরা তো কখনো আসলে তেমন সম্মানই দিতে পারে না, তো এই জন্য ওদের কাছে একটু কম যাইতেন। তো রাশেদের মা কাঁদতে কাঁদতে বলছিলেন যে স্যার, আমার ছেলেটাকে বাঁচান স্যার, 3 দিন ধরে কিছু খাইতে পারছে না। ডাক্তার মাহির বিরক্ত হয়ে বললেন যে বাইরে বসুন, অনেক রোগী আছে, সেগুলো দেখতে হবে তারপর। তো ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও রাশেদের সঠিক পরীক্ষা করা হলো না। মানে তাকে আর সময় দেওয়া হচ্ছে না, তাকে চান্স দেওয়া হচ্ছে না। ইভেন ডক্টর মাঝখানে একটু বসেছিলেন, তারপরেও তাকে যে ডাকবেন ওই ডাকছেন না। অবশেষে না দেখেই মানে ও বললো যে কি, মানে যখন আসলো নার্স কয়েকবার ডাক্তারকে বললেও তিনি গুরুত্ব যখন না দিলেন, অবশেষে উনি রোগীকে না দেখেই কিছু ওষুধ লিখে দেন। ধরেন এই ওষুধটা দেন আপনি, ঠিক হয়ে যাবে আপনার রোগী, এটা বলে দিল। তো ওর মা বলতেছে যে স্যার আপনি আমার ছেলেটাকে দেখলেন না। এগুলো দেখতে হয় না, এগুলো কোনো সমস্যা না, আপনি করেন। কিন্তু রোগীটি ছিল মারাত্মক সংক্রমণ। ভুল চিকিৎসার কারণে সে রাতেই রাশেদ আর পৃথিবীতে থাকে না, উনি পরপারে চলে যান। ছেলে সে লাভ জড়িয়ে ধরে তার মা হাসপাতালে চিৎকার করতে করতে কান্না করতেছিলেন যে আমার ছেলেটাকে ডক্টর একটুও মানে মায়া করেও দেখেননি, একটু যত্ন করেও দেখেননি, ওনারা খুব খারাপ আচরণ করছে, অহংকারী আচরণ করে। আমরা গরিব বলে কি আমাদের রোগী কি রোগী না? আমরা কি সরকারের মানে ভোগ করতে পারি না সরকারের সুবিধা? এইভাবে বলে বলে তিনি কান্না করতে লাগলেন। সেই সময় কেউ জানতো না যে ওই যে রাশেদ মারা গেছে, রাশেদের সঙ্গে সব সময় একটা অদৃশ্য জিন থাকতো। গ্রামের এক বৃদ্ধ হুজুর একবার বলছিলেন জন্মের পর থেকেই এক জিন ছেলেটির পাহারা দিচ্ছে। জিনটি কখনো ক্ষতি করতো না, বরং তাকে রক্ষা করত। মানে রাশেদের সঙ্গে সে সব সময় লেগে থাকতো। কোনো সমস্যা হলে, কোনো খারাপ কোনো রাস্তায় সমস্যা হলে সেটা ওই জিনটাই নাকি প্রতিহত করতেন। রাশেদের মৃত্যুর রাতে হাসপাতালের মর্গের পাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাত 2টার দিকে সিসিটিভি ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ ছিল না, কিন্তু পুরো করিডর অন্ধকার হয়ে যায়। একজন নিরাপত্তা রক্ষী দেখতে পেল করিডোরের শেষ মাথায় লম্বা কালো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল এটা হয়তো কোনো মানুষ হবে হয়তো, কিন্তু কয়েক সেকেন্ড পর ছায়াটি দেয়ালের ভিতর ঢুকে গেল। ভয়ে সে তো অজ্ঞান হয়ে পড়ে যায়। তো পরদিন সকালে ডক্টর মাহির বাড়িতে প্রথম অদ্ভুত ঘটনা ঘটে। ডক্টর মাহিরের মুখে যতটুকু শুনেছি, এরকম ঘটনা তার জীবনে আর কোনোদিনও ঘটে নাই। তার ছোট মেয়ে নীলা ঘুম থেকে উঠে বলল, বাবা কাল রাতে একটা কালো চাচা আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। ডাক্তার হেসে উড়িয়ে দিলেন, কিন্তু সে রাতেই নীলা ঘুমের মধ্যে চিৎকার করে উঠে সে বারবার বলতে থাকে ওই ছেলেটা কাঁদছে, ও বলছে কেন তাকে বাঁচানো হলো না, এরকম একটা কথা সে স্বপ্নে দেখতেছিল সেই মহিলাটি। পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হতে লাগলো। তার পরিবারের সঙ্গে কি অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল। বাড়ির আয়নাগুলো নিজে নিজে ভেঙে পড়তে শুরু করলো। মানে দেখা যায় ড্রেসিং টেবিল আছে, ঠাস করে ড্রেসিং টেবিল থেকে আয়নাটা খুলে পড়ে যায় মাঝেতে মেঝের মধ্যে। মাঝরাতে দরজায় কেউ কড়া নাড়ত, দরজা খুললে কাউকে দেখা যেত না। 1 সপ্তাহ পর ডাক্তার মাহিরের স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন।
তিনি জ্ঞান ফেরার পর ফাঁপা গলায় বললেন, আমাকে কেউ ধাক্কা দেয়নি, কিন্তু এটা কালো ছায়া আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ডাক্তার তখনও বিশ্বাস করলেন না, কিন্তু সেদিন রাতেই প্রথমবার আহ, সেই জিনিসটিকে দেখলেন। ঘড়িতে রাত 3টা বাজে। হঠাৎ ঘুম ভেঙে যায়। দেখেন ঘরের কোণে এক কিশোর দাঁড়িয়ে আছেন, চোখ থেকে রক্ত ঝরছে। ধীরে ধীরে বলে, আমাকে বাঁচাতে পারতে। তারপর তার পিছন থেকে বিশাল কালো অবয়ব বেরিয়ে আসে। ঘরের তাপমাত্রা মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে যায়। অবয়বটি গর্জন করে বলে যে, তুমি অবহেলায় তাকে হত্যা করেছ। ডাক্তার চিৎকার করে উঠেন, কিন্তু তার স্ত্রী কিছুই দেখতে পাননি। এরপর শুরু হলো প্রকৃত ভয়াবহতা। পরের 1 মাসে মাহিরের পরিবার একের পর এক সদস্য অদ্ভুত দুর্ঘটনার শিকার হতে থাকে। সে ডক্টর মাহিরের কেউ অসুস্থ হয়, কেউ মানসিক ভারসাম্য হারায়, কেউ এমনও আছে রাসেল ভাই, রাতের বেলা যদি তারা বাহিরে যায়, ওদের যে গাড়িতে গেলে গাড়িটা ধাক্কায় ফালায় দেয়। তারপর মানে অদ্ভুত কিছু ঘটনা তার পরিবারে ঘটতে শুরু হলো। তার যারা খুব আপন মানুষ তাদের সঙ্গে এরকম হয়। এমন হয়েছে, তার নিজের চাচা মাছ নিয়ে বাজার থেকে আসতেছিলেন। হঠাৎ করে মাছের ব্যাগটা সিউ মেরে কেউ নিয়ে গিয়ে তার চাচাকে উপরে তুলে একটা আছড় দেয়, এবং তার স্ত্রী একদিন রুমের মধ্যে শুয়েছিলেন, তাকে টেনে হিঁচড়ে উপরে তুলে আবার সেই খাটের মধ্যে ফেলে দেয় এবং খাট ভেঙে পড়ে যায়। এরকম অস্বাভাবিক কিছু ঘটনা তার সঙ্গে ঘটতে চলেছে। কারণ ওই রাশেদের সঙ্গে যে জিনটি ছিল এটা কখনোই মানতে পারে নাই। এরপর ডাক্তার মাহির রহমান সেই রাতের পর আর স্বাভাবিক থাকতে পারলেন না। প্রতিদিন ঘুম ভাঙতো রাত 3:13 দিকে। প্রথম কয়েকদিন তিনি ভাবলেন হয়তো মানসিক চাপের কারণে এমন হচ্ছে, কিন্তু এক রাতে তিনি এমন কিছু দেখলেন যা তার সমস্ত যুক্তি বুদ্ধিকে ভেঙে দিল। সেদিন রাতে গভীর রাত হঠাৎ তার ঘরের দরজা নিজে নিজে খুলে গেল। বাইরের করিডর মৃদু কান্নার শব্দ, একটা শিশুর কান্না। তিনি বাইরে ধীরে ধীরে দরজার কাছে গেলেন। করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে। দেখেন তার নিজের সন্তান রুম থেকে গিয়ে বাইরে কান্না করছেন, এবং পাশে দাঁড়িয়ে আছে সেই যে মারা গিয়েছিল 1 সপ্তাহ আগে, সেই ছেলেটি রাশেদ। ছেলেটির পায়ে মানে গায়ে সেই হাসপাতালের পোশাক, মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক কালো। রাশেদ ধীরে ধীরে বলল, ডাক্তার সাহেব, আমার খুব কষ্ট হয়েছিল যখন আপনি আমার চিকিৎসা করাননি। এইরকম করে বলছেন ডক্টর মাহিরকে। তারপর হঠাৎ তার পিছনের বিশাল এক কালো অবয়ব দেখা দিল, ছাদের কাছ পর্যন্ত লম্বা, 2টি জ্বলন্ত চোখ, সারা শরীর কালো ধোয়ার মতো। মুহূর্তেই পুরো করিডর অন্ধকার হয়ে গেল। ডাক্তার ভয়ে মেঝেতে বসে পড়লেন। তিনি চিৎকার করে বাড়িতে উঠলেন। পরদিন তিনি কয়েকজন আলেম ও রুকাইয়ার বিশেষজ্ঞদের সাহায্য নিলেন, এবং তারা বাড়িতে এসে কোরআন তেলাওয়াত শুরু করলেন। কিন্তু তেলাওয়াত চলার সময় হঠাৎ বাড়ির সব জানালা একসাথে কাঁপতে শুরু করলো। উপরে ঝাড়বাতি ভেঙে পড়ল। একজন আলেম বললেন, এখানে কোনো অস্বাভাবিক শক্তির ব্যাপার আছে কিনা তা আমরা নিশ্চিত নই, তবে আপনি যদি কারো প্রতি অন্যায় করে থাকেন তবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার পরিবারে গিয়ে প্রকাশ্য গিয়ে ক্ষমা চাবেন। এই কথাটি মাহিরের হৃদয়ে আঘাত করলো। তার চোখের সামনে ভেসে উঠল রাশেদের মায়ের কান্না। তিনি মনে করতে লাগলেন, সেই রাতের ঘটনা, যদি একটু সময় দিতেন, যদি সঠিক চিকিৎসা করতেন, হয়তো ছেলেটি বেঁচে যেত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর এই ডক্টর প্রতি রাতে সেই মাহিরের মায়ের কাছে যান এবং পা ধরে ভিক্ষা চান যে আমার ভুল হয়েছে। এইভাবে করতে করতে মাহিরের মা প্রথমবার ক্ষমা করেননি, তিনি আবার যান, আবার ক্ষমা চান, এবং এরকম করে করে তৃতীয়বার গিয়ে ক্ষমা চেয়ে মাপ পান। এবং মাপ পাওয়ার পর থেকে
তিনি দেখেন তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটতো সেই ঘটনাগুলো অটোমেটিক্যালি বিলীন হয়ে যায় এবং সেখানেই সমাপ্তি হয়ে যায়, আর কখনো তাকে এই কালো ছায়া অবয়বটি দেখা দেয়নি। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আশা করব ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।